আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, প্রশাসন জুড়ে স্থবিরতা, অপেক্ষা নতুন সরকারের। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি ২২ দিন। এরই মধ্যে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের বিদায়ের কাউন্টডাউন। নতুন সরকারকে বরণের প্রস্তুতিও চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে। দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। মন্ত্রণালয়, বিভাগ ও অনুবিভাগ সহ বিভিন্ন দপ্তর ঘুরে এমন দৃশ্য চোখে পড়ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১.৫ বছর অতিবাহিত হলেও প্রশাসনিক সংস্কার হয়েছে নামে মাত্র। আমলাতন্ত্র আর লাল ফিতার দৌরাত্ম্য রয়ে গেছে আগের মতোই। জনভোগান্তি কমেনি, ক্ষেত্রবিশেষে বেড়েছেও। প্রশাসনিক কাজে নিরপেক্ষতার পরিবর্তে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি আর দাবি আদায়ের নামে প্রশাসনকে অচল করে দেওয়ার ঘটনাও ঘটে এ সময়ে। জুলাই বিপ্লবের মাধ্যমে বিশাল সুযোগ তৈরির পরও প্রশাসনিক সংস্কার না হওয়ার জন্য সরকারের দুর্বল পদক্ষেপ ও আমলাতন্ত্রের উপর অতিমাত্রায় ভরসা করাকে দায়ী করছেন সাবেক আমলারা। পাশাপাশি আমলাতন্ত্রকে নিজেদের পক্ষে নিতে রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতাকেও দায়ী করছেন তারা। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেন, ৩ ধারায় বিভক্ত প্রশাসন দেশ ও জাতির স্বার্থ রক্ষার চেয়ে পদোন্নতি, পদায়ন ও ব্যক্তিগত স্বার্থ হাসিলে পুরো সময় পার করে। সম্ভাব্য ক্ষমতাসীনদের কাছে ঘেঁষে পদ টিকিয়ে রাখা ও নতুন পদে বসার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আরও আগে। তবে প্রশাসনের সব স্তরে স্থবিরতা বিরাজ করছে এমনটি মানতে নারাজ খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তী সরকারের প্রশাসন সাজানোর দায়িত্ব পালনকারী এই উপদেষ্টা আমার দেশকে বলেন, প্রশাসনে আমরা কোনো ধরনের স্থবিরতা দেখতে পাচ্ছি না। সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন। সবাই এখন নির্বাচনমুখী হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম মনে হতে পারে। জনপ্রশাসনকে অন্তর্বর্তী সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মুইত কমিশন, এমন অভিযোগ প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তাদের। জনপ্রশাসনকে সরকার থেকে দূরে ঠেলে দেওয়ার ক্ষেত্রে কমিশনের অপরিপক্ক ও অন্যায্য প্রস্তাবনাকে দায়ী করেন তারা। এ বিষয়ে একাধিক সচিব আমার দেশকে বলেন, জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এর কয়েকদিনের মাথায় গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে সাবেক সচিব আব্দুল মুইত চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশন ওই বছরের ১৭ ডিসেম্বর সচিবালয়ে একটি সভায় খসড়া প্রস্তাব উপস্থাপন করে। এতে বলা হয়, পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না। পাশাপাশি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য ৫০ এবং অন্য ক্যাডার থেকে ৫০% কর্মকর্তাদের নেয়ার সুপারিশ করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৭৫% এবং অন্য ক্যাডার থেকে ২৫% কর্মকর্তা পদোন্নতি পেয়ে থাকেন। এছাড়াও জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার প্রস্তাব করা হয় ওই খসড়ায়। সেই সঙ্গে প্রশাসন ক্যাডারের বাইরে ২৭টি ক্যাডারকে ৫টি গুচ্ছ ক্যাডার করে সুপারিশ করার কথা বলা হয় খসড়া প্রস্তাবনায়। সচিবরা আরও জানান, মুইত কমিশনের এই প্রস্তাব প্রশাসন ক্যাডারের সব স্তরের কর্মকর্তাদের ক্ষুব্ধ করে তোলে। নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে সবাই নিজেদের অস্তিত্ব রক্ষায় এক কাতারে চলে আসে এবং খসড়া প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। এক্ষেত্রে শেখ হাসিনার ১৫.৫ বছরের স্বৈরশাসনকে টিকিয়ে রেখে সুবিধা নেওয়া কর্মকর্তা এবং ওই আমলের বঞ্চিত ও হয়রানির শিকার কর্মকর্তাদের মাঝখানের দেয়ালটি আর থাকলো না। এক পর্যায়ে জনপ্রশাসনে অচল অবস্থার তৈরি হয়। গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের সচিব বলেন, এই অচল অবস্থা আর কাটিয়ে ওঠা সরকারের পক্ষে সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমানকে। ওই বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব দিতে বলা হয়। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে বিরোধিতা না করলেও এটি তাদের ভীষণভাবে নাড়া দেয়। ওই দিন সিনিয়র সচিব কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করে সাংবাদিকদের বলেন, সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে, সোজা কথা।
আইনানুগ খবর আছে। সরকারের এমন সিদ্ধান্তকে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা স্বাগত জানালেও কর্মকর্তা কর্মচারীরা ভালোভাবে নেয়নি বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমার দেশকে তিনি বলেন, বিদ্যমান সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার বিধান রয়েছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন এই বিধান মানেননি। এটি বাধ্যতামূলকভাবে কার্যকর করার বিষয়ে এর আগে কোনো সরকারি উদ্যোগ কিংবা তদারকি করেনি। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারকে নিজেদের বিপক্ষ শক্তি মনে করতে থাকেন সরকারি চাকরিজীবীরা। তাদের ধারণা, রাজনৈতিক সরকার এলে হয়তো এ ধরনের ঝামেলায় আর পড়তে হবে না। দ্বৈত নাগরিকত্ব ও বিদেশে পরিবারের তথ্য। বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা চাকরিবিধি লঙ্ঘন করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। পাশাপাশি ওই দেশে স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে চিঠি দিয়ে তথ্য চেয়েছে। আমার দেশকে এটি নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুদকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, কয়েক হাজার সরকারি কর্মকর্তার বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছে তাদের পরিবারের সদস্যরা উন্নত দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করেন। প্রথমে তারা তাদের সন্তানদের লেখাপড়ার জন্য পাঠিয়েছেন, পরে ধীরে ধীরে তারা সেখানে বসবাসের ব্যবস্থা করেছেন। তাদের কেউ কেউ নাগরিকত্বও নিয়েছেন। এদের মধ্যে রাজস্ব কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীদের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, এমন কর্মকর্তাদের তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়গুলো তাদের অধীন বিভাগ, অধিদপ্তর ও উইংয়ে এ বিষয়ে নিজ নিজ কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। এখনো পর্যন্ত ওই চিঠির জবাব আসেনি বলে জানান তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন, আমরা দুদকের এমন একটি চিঠির কথা শুনেছি। অন্তর্বর্তী সরকার ও আমলাতন্ত্রের মধ্যকার সম্পর্কের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান হওয়ায় সরকার নতি স্বীকার করেছে। সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী। উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে, কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটি আসলে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয় সহ সরকারি দপ্তরগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আর নতুন সরকার। তফসিল ঘোষণার পর থেকে নীতি নির্ধারণী বিষয়গুলো এখন নির্বাচন কমিশনের হাতে। মন্ত্রণালয়গুলো কিছু রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়গুলোতে অনেকটাই স্থবির অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে এমন দৃশ্য চোখে পড়েছে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে। এমন ঘটনাকে দেশের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, জুলাই বিপ্লবের পর অনেক বড় আকাঙ্ক্ষা ছিল পুরো প্রশাসন রাজনৈতিক কবল থেকে মুক্ত হবে। এটি আর হলো না। রাজনৈতিক প্রভাব মুক্ত হতে প্রশাসনই চায়নি। একই ঘটনা আগের আমলেও দেখা গেছে। আমলাতন্ত্রকে রাজনীতি থেকে বের করতে না পারলে কোনোভাবেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া। তিনি আমার দেশকে বলেন, গত সরকারের 15.5 বছরে দেশের আমলাতন্ত্রের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। প্রশাসনকে পুরো রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। এটার জন্য পুরো প্রশাসন কিংবা আমলাতন্ত্র দায়ী নয়। কিছু সুবিধাভোগী কর্মকর্তা নিজেদের স্বার্থে রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এই সরকারের সময় এ ধারা থেকে বের হয়ে আসার অনেক সুযোগ ছিল, কিন্তু সরকারের কিছু ভুল নীতি ও অপরিপক্ক সিদ্ধান্ত পুরো ব্যবস্থাকে লেজে গোবরে অবস্থায় নিয়ে গেছে। ফিরোজ মিয়া বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। কর্মকর্তারা এখন আগের সেই ধারায় বসে আছে। এটি আগামী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ থেকে নতুন সরকার বের হতে না পারলে দেশ দীর্ঘমেয়াদী সংকটে পড়বে। কারণ সরকার নীতি গ্রহণ করে আর তা বাস্তবায়ন করে আমলাতন্ত্র। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমলাতন্ত্রকে তার গতি ও প্রকৃতি বজায় রাখতে হবে, যেটা আমাদের সামনে আপাতত দেখা যাচ্ছে না। কর্মকর্তাদের কেউ কেউ পদ ধরে রাখতে, আবার কেউ কেউ ভালো পদে বসতে এখন থেকেই সম্ভাব্য ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এমন সংবাদ জাতির জন্য হতাশাজনক। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।